ওকে স্টুডেন্টস, আজকে আমরা আগের দিন যে ওই সমভূমি মালভূমি যে বিষয়টা পড়িয়েছিলাম, তো আর একটা বাকি ছিল যেটা পর্বত, সেটা সম্পর্কে আলোচনা করতে বাকি ছিল। তো আজকে আমরা পর্বত সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে বলি যে এই যে মালভূমি সমভূমি এইগুলোর উচ্চতা এবং যে এক্সাম্পল গুলো আমি পড়িয়েছিলাম সেইগুলো একটু ভালো করে মনে রাখবে। পর্বতের ক্ষেত্রেও তাই, যেটা আমি মানে বোঝাচ্ছি সেই বিষয়গুলো পার্ট পার্ট করে বোঝাবো, সেইগুলোকে একটু মনে রাখলেই হবে। তো প্রথমে বলি যে পর্বত কাকে বলে। দেখো, সমস্ত ভূমিরূপ যখনই আমরা নামকরণ করব, যে মালভূমি, সমভূমি, পর্বত, পাহাড়, এই যে নামকরণগুলো করছি, এটা কিসের পরিপ্রেক্ষিতে করছি? তার যে বৈশিষ্ট্য, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়েই তো আমরা নামকরণটা করছি। তাহলে প্রথম যদি বলি যে একটা পর্বতের কি বৈশিষ্ট্য হতে পারে, অর্থাৎ কোনটাকে আমরা পর্বত বলবো, প্রথম মনে রাখবে যে 1 নম্বর হচ্ছে 900 মিটারের বেশি উঁচু। 900 মিটারের বেশি উচ্চতা, এটা মনে রাখবে। বেশ, তো তাহলে প্রথম হচ্ছে যে পর্বত যখনই অপশনে দেবে যে 900 মিটারের বেশি উচ্চতা যুক্ত জায়গাকে কি বলা হয়, তো সিম্পলি পর্বত। দ্বিতীয় নম্বর হচ্ছে যে শৃঙ্গ। এই যে শৃঙ্গ কি, যে একটা ভূপৃষ্ঠে যখনই কোনো একটা স্থান উঁচু হবে, তো একটা উঁচু হবে না, কি হবে, অনেকগুলো এরকম পর্বতের চূড়া থাকবে। তো এই চূড়াগুলোকে বলা হয় শৃঙ্গ। তাহলে যখন অনেকগুলো শৃঙ্গ থাকবে তখন তাকে আমরা পর্বত বলবো। আবার দেখো, পাহাড়ের ক্ষেত্রে কিন্তু আবার এই একটা শৃঙ্গ যদি থাকে, শৃঙ্গযুক্ত যদি উঁচু অঞ্চল হয়, সেটাকে আমরা কিন্তু পাহাড় বলবো। কিন্তু পর্বতের ক্ষেত্রে মনে রাখবে যে অনেকগুলো শৃঙ্গ হবে। তাহলে কি, শৃঙ্গ অনেক হবে। নেক্সট আর কি বৈশিষ্ট্য হতে পারে? বৈশিষ্ট্য হতে পারে যে শৈলশিরা। এই যে শৈলশিরা কি, দেখো, এই যে শৈল মানে কি, পর্বত। তাহলে এই পর্বতের যে উঁচু শৃঙ্গগুলো আছে সেইগুলো দেখো, এই যে একটা 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 এই অনেকগুলো আছে। তো এইগুলো না একটা শিরার মতো অবস্থান করছে। কেন? তার কারণ হচ্ছে যখনই আমরা মানে দূর থেকে দেখব, তখনই কি মনে হবে যে এটা তরঙ্গায়িত কোন একটা অঞ্চল, তো সেটা ঠিক শিরার মতোই লাগবে। তো এই জন্য এটাকে বলা হয় কি, যে শৈলশিরা বা শৈল শৃঙ্গ। দেখো, এবার যদি বলি যে শৈলশিরা কি, শৈলশিরা কি, তাহলে আমরা কি বলবো, যে অপেক্ষাকৃত দীর্ঘ দীর্ঘ এবং সংকীর্ণ যে অঞ্চল, সেই অঞ্চলগুলোকে বলা হয়, বা জায়গা, সেই জায়গাগুলোকে বলা হয় শৈলশিরা। এরপর যদি বলি পর্বত শ্রেণী কি, পর্বত শ্রেণী, তাহলে পর্বত শ্রেণী কি হতে পারে, যে যখন একাধিক শৃঙ্গ নিয়ে কোনো পর্বত সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা বলি পর্বত শ্রেণী। ওকে, নেক্সট দেখো, যে পর্বতের কি বলবো, যে উপত্যকা, পর্বতের উপত্যকা কাকে বলা হয়? তো যখনই এই শৃঙ্গ সৃষ্টি হয়েছে, তখন মাঝে এই যে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। এগুলোকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। ওকে, আর এগুলোকে কি বলা হয়, অধোভঙ্গ। অধোভঙ্গ। তাহলে এই ঊর্ধ্বভঙ্গ আর এই অধোভঙ্গ এর মাঝের যে অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা, এইগুলোকে বলা হয় উপত্যকা। এগুলোকে বলা হয় উপত্যকা। তাহলে এই যে উপত্যকা, এই উপত্যকাগুলোর মধ্যে দিয়ে মনে রাখবে নদী প্রবাহিত হয়ে থাকে। কিন্তু আবার এইগুলো একমাত্র, এই উপত্যকায় একমাত্র পর্বতের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু যদি আমরা বলি যে পাহাড়, পাহাড়ে কি কোনো উপত্যকা দেখা যায়? না, পাহাড়ে কোনো উপত্যকা দেখা যায় না। কেন দেখা যায় না? তার কারণ হচ্ছে কি, যে পাহাড়
আমরা একটা শৃঙ্গ বিশিষ্ট, এই যে একটা শৃঙ্গ বিশিষ্ট ভূমিরূপকে আমরা পাহাড় বলতে পারি। ওকে, তাহলে পাহাড়টা মূলত যে সৃষ্টি হয় সেটা পর্বতটা ক্ষয় পেয়েই বেশিরভাগ সৃষ্টি হয়। তাহলে পর্বতটা ক্ষয় পায় মানে কখন ক্ষয় পাচ্ছে? যখন পর্বতের মধ্যে দিয়ে এক নম্বর নদী প্রবাহিত হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে যে বায়ু প্রবাহিত হচ্ছে। এই যে এতগুলো কিছু মানে বহির্জাত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো যখন কাজ করছে তখন পর্বতের যে অংশ সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। যখনই ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখনই সেটা কি হচ্ছে? পাহাড়ের সৃষ্টি হচ্ছে। তাহলে পাহাড়ের ক্ষেত্রে কখনো কি উপত্যকা দেখা যায় না। ওকে, তো এই যে পর্বত এবং পাহাড়, তাহলে পর্বত কি বললাম? 900 মিটারের বেশি উঁচু। তাহলে পাহাড়ের ক্ষেত্রে কি বলবো আমরা? 900 মিটারের কম। উচ্চতা কি হবে? 900 মিটারের, মনে রাখবে উচ্চতা হবে 900 মিটার এর কম। তাহলে 900 মিটারের কম যেসব ভূমিরূপ সেগুলোকেই পাহাড় বলা হয়। বেশ, এবার এই যে পাহাড় বা এই যে পর্বত, তাহলে এই পর্বতের মধ্যে সাধারণত আমরা এক্সাম্পল হিসাবে হিমালয় পর্বতকেই প্রধান জানি, তাই না? আমরা কি জানি? যে হিমালয় পর্বতকেই প্রধান জানি। এছাড়াও কিন্তু পূর্বঘাট, পশ্চিমঘাট, আরাবল্লী, এই যে এইগুলো কিন্তু পাহাড় পর্বত মিলেমিশে আমাদের এক্সাম্পল হিসাবে ব্যবহার হতে পারে। এবার দেখো, শুধু আমাদের পর্বত বলতে হিমালয়কে একমাত্র ধরলে হবে না। তাহলে হিমালয় এটা তো অবশ্যই আছে। তো 2 নম্বর আমরা পূর্বঘাট পর্বতকেও পূর্বঘাট পর্বত, 3 নম্বর পশ্চিমঘাট পর্বত, এই যে পশ্চিমঘাট, এই পূর্বঘাট, এই যে পর্বতগুলো আমরা দেখছি এইগুলোর কিন্তু উচ্চতা কি? এগুলোর কিন্তু উচ্চতা 900 মিটারের বেশি। ওকে, এবার এছাড়াও আমেরিকার আন্দিজ পর্বত, আমেরিকার কি? আন্দিজ পর্বত, আন্দিজ পর্বত, এটার পরিপ্রেক্ষিতে এটারও কথা আছে। রকি, রকি এটারও কথা আছে, তাই না? তাহলে দেখো, উত্তর আমেরিকার রকি, বেশ, ইউরোপের কি? আল্পস, ইউরোপের আল্পস পর্বত, এটার কথাও কিন্তু আছে, তাই না? তাহলে পর্বতের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো বিশেষভাবে মনে রাখতে হবে। তাহলে এবার আমরা এই যে পর্বত এবং পাহাড় সৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? ভূমির একটা রূপ। তাহলে মালভূমি, সমভূমি, পাহাড় পর্বত, এটাকে কি বলি? এটা হচ্ছে ভূমির একটা রূপ। এবার এই যে রূপের যে পরিবর্তন হচ্ছে বা এটা যে সৃষ্টি হচ্ছে, এই রূপটা সৃষ্টি হচ্ছে কিভাবে? ঠিক আছে, তাহলে এই সৃষ্টি অনুযায়ী আমাদের সৃষ্টি বা গঠন, এই অনুযায়ী কিন্তু আমাদের পর্বতকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ভূমিরূপকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কি কি হতে পারে? ভঙ্গিল পর্বত, 1 নম্বর দেখো কি? ভঙ্গিল পর্বত, আমরা তো জানি নিশ্চয় যে ভঙ্গিল পর্বত কি। বেশ, 2 নম্বর স্তূপ পর্বত। বেশ, তাহলে এই যে আমরা কি বললাম যে পর্বতকে উৎপত্তি এবং গঠন, উৎপত্তি এবং গঠন এই অনুযায়ী কিন্তু ভাগ করছি। তাহলে এটা কিন্তু ভূমিরূপকেও ভাগ করছি আমরা। তাহলে ভূমিরূপের যে প্রকার সেটা তো আমরা আগে থেকে পড়ে আসছি, মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত পড়ে আসছি। কিন্তু পর্বতে যে সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি। 3 নম্বর হচ্ছে ক্ষয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। 4 নম্বর হচ্ছে সঞ্চয়জাত পর্বত। তো তাহলে ভঙ্গিল পর্বত কি? ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতটা কি? দেখো, এই যে ভঙ্গিল পর্বত বা পর্বতমালা যে গঠন গঠন হয়েছে, সেই গঠনটা মূলত ভাঁজ থেকে হয়েছে।